আপনারা দেখতে পাচ্ছেন এইটা হয়তো বা তোষক ছিল থাকার, এটাও নষ্ট হয়ে গিয়েছে। একটা হয়তো ভাঙা খাট ছিল, সেটাও নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা, এই যে আপনি যে এখানে আছেন, এখানে আপনার আত্মীয় স্বজন কেউ খোঁজ নিতে আসে না কখনো? নাই, আমার কেউ শুনে একটা ভাই আছিল, তাই ওই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কেন মনে হলো যে এই ব্রিজের নিচে আমি আশ্রয় নিব? এমনকি অসহায় নাই যে কিছু করে যাব। মায়ের এই শহরে লক্ষাধিক মানুষ, ভালো মন্দ আপন পর সব মানুষের ভিড়ে আমি এক পরাজিত বীর। প্রিয় দর্শক, আজ এই পরাজিত বীর এক পরাজিত মায়ের গল্প শোনাতে এসেছি। এইটা হচ্ছে একটা ব্রিজ, এই ব্রিজের নিচে থাকে এক অবহেলিত মা, যে মা জীবনযাপন করছেন এক নর্দমার ভিতরে। সে মায়ের নেই কোনো আপনজন, নেই কোনো আত্মীয় স্বজন, খোঁজ নেওয়ার মতো এমন কেউ নাই যে তার খোঁজ নিয়ে এক মুঠো খাবারের ব্যবস্থা করে দিবে। চলুন আজকে তার গল্পটি তুলে ধরা যাক। দিন যাচ্ছে, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সবাই বলে ডিজিটাল থেকে রূপান্তর হয়েছে স্মার্ট বাংলাদেশে, কিন্তু আমি বলবো না, এখনো বাংলাদেশ পড়ে আছে সেই মানদাতা আমলে। দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে একটা চলাচলের জন্য একটা ব্রিজ। এই ব্রিজের নিচে থাকে একজন অবহেলিত মা। দেশের নানান প্রান্তরে এত কোটিপতি লক্ষ কোটি মানুষের ভিড়ে কিছু কিছু মানুষ আছে যাদের খোঁজ নেওয়ার মতো আমাদের সমাজে কোনো মানবিক মানুষের খোঁজ মেলে না। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এই ব্রিজের নিচে অনেকে এসে প্রস্রাব করতেছে। আমরা আসার পরে এখানে দেখতে পেরেছি দুইজন মানুষ, বয়স্ক মানুষ, যারা এই মায়ের বাসস্থানের পাশেই প্রস্রাব করতেছে। এটা কি মানবিক না অমানবিক? আমার মনে হচ্ছে যে তারা মানবিক দিক খেয়াল করেই তারা এখানে এসে প্রস্রাব করেছে। হয়তোবা আতর কিংবা খুব সুন্দর ফুলের সুঘ্রাণের অভাব ছিল, যে অভাব তারা মিটিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে যে এই বৃদ্ধ মা যে জায়গাটিতে এখানে আছে, তাদের মনে হয়েছে এখানে এসে প্রস্রাব পায়খানা করলে হয়তোবা মায়ের জন্য সুবিধা হবে, তার জন্য সুঘ্রাণের ব্যবস্থা হবে। ঠিক এমনটাই খেয়াল করে তারা এখানে প্রস্রাব পায়খানা করছে। এই মাটি যে জায়গাটিতে আছে সেই জায়গাটি হচ্ছে একটা ব্রিজের নিচে। আমি যখন লোকজনদেরকে প্রশ্ন করলাম যে আপনারা কেন এখানে এসে প্রস্রাব করতেছেন, এই জায়গাটা নোংরা করতেছেন, তারা ডিরেক্ট বলতেছে যে এটা তো সরকারি জায়গা। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সরকারি জায়গা, সেখানে কি কোনো অবহেলিত মানুষ থাকতে পারবে না? আপনার যদি প্রস্রাব করার অধিকার থাকে, আপনার যদি ময়লা ফেলানোর অধিকার থাকে, আপনি যদি চান যে আপনি যদি পারেন যে এই জায়গাটাতে ময়লা ফেলিয়ে জায়গাটা হচ্ছে নিজের মতো করে দখল নিয়ে থাকবেন, তাহলে একটা অবহেলিত মা কেন এখানে থাকতে পারবে না? আমরা কথা বলবো সে অবহেলিত মার সাথে। আপনার আজকে আমি এই পরিস্থিতি দেখলাম যে আপনি এই যে ডাস্টবিনের পাশে আছেন, এখানে কতদিন হলো আছেন? বহুদিন থেকে আছি, তারপরে কত বছর হবে? মনে করেন 40-45 বছর হবে। এই ব্রিজের নিচে থাকতেছেন, ব্রিজের নিচে এসে অনেকে প্রস্রাব পায়খানা করে যাচ্ছে, কি বারণ করেন করবো, নাই? কতই কমো, মানা করলে কয়লে সরকারি জায়গা থাকেন কে? তাহলে সরকারি জায়গাতে যদি ওনারা প্রস্রাব করতে পারে, ময়লা রেখে তারা যদি দখল করতে পারে, আপনি কেন থাকতে পারবেন না বলেন? না, থাকা হবে না। প্রিয় দর্শক, আপনারা যারা এই মাকে দেখছেন, এই মায়ের মানে থাকার যে জায়গাটা সেইটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা তুলে ধরার জন্য আজকে আমি এসেছি। একটা মা কতটা কষ্টে থাকলে সে এই প্রস্রাব পায়খানার ভাগাড়ের ভিতরে একটা অবস্থান করে নেয়, আমার দেখে সত্যিই মানে চোখে পানি চলে আসছে। আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে মা কতটা কষ্টে এখানে আছে। আমি শুধু এতটুকু আপনাদেরকে দেখাতে পারতেছি যে এই মায়ের সাথে আমি বসে আছি, মায়ের চোখে ছলছল করতেছে পানি। সে পানি দেখে আমি আমার চোখের পানি আটকাতে পারছি না। প্রিয় দর্শক, আপনাদেরকে বলবো, আপনারা যদি কেউ সামর্থ্যবান থাকেন কিংবা আপনাদের যদি মনে হয় যে কেউ আপনারা এই মায়ের পাশে দাঁড়াবেন, একটু একটু করে সহযোগিতা করবেন, আপনাদের 1 টাকা 2 টাকা 50 টাকা সহযোগিতার ফলে হয়তো আমরা এই মায়ের একটা অবস্থান তৈরি করে দিতে পারবো। হয়তোবা মায়ের এই থাকার জায়গাটা আমরা একটু পরিবর্তন করে দিতে পারবো। হয়তোবা এই মাকে আমরা 2টা দিন ভালো আহারের ব্যবস্থা করে দিতে পারবো। সেই জন্য তুলে ধরার জন্য এসেছি। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি সবাই আপনাদের সামর্থ্য মতো এগিয়ে আসেন এবং এই মায়ের পাশে দাঁড়ান, তাহলে হয়তো এই মা অন্তত একবেলা হলেও একটু স্বস্তিতে খাওয়া দাওয়া করতে পারবে, একটু ভালোভাবে থাকতে পারবে। তার শরীরে অনেক সমস্যা, সে ভালো ট্রিটমেন্ট পাচ্ছে না, সে ডাক্তার দেখাতে পাচ্ছে না। আমাদের এই মায়ের শহরে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে একটা ডাক্তার দেখাতে গেলে তাকে ফিস দিতে হয় 500 টাকা, 1000 টাকা। আবার যদি সরকারি হসপিটালগুলোতে যাই, যদি আমরা ফ্রিতে ট্রিটমেন্ট নিতে যাই, সেখানে দালাল চক্রের যে অভিনব কায়দায় যে টাকা হাতিয়ে নেওয়ার একটা কৌশল, সেইটা আসলে সবাই তৎপর করে না, সেইটা আমরা সবাই সেখানে গিয়ে সার্ভিসটা পাই না।
আমি নিজেও দেখেছি যখন সদর হসপিটালে যাই একটা বেড নিতে গেলে সেখানেও টাকা লাগে, একটা ট্রলিতে করে গেলে সেখানেও 200 টাকা দিতে হয়। এই বিষয়গুলো আসলে প্রশাসনের নজরে কখনো আসেও না, বা তারা যখন দেখে তারা এটা সেইভাবে মাথায় নেয় না। প্রিয় দর্শক, আমি বলবো আপনারা এই মাকে একটু 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 করে সহযোগিতা করেন। আপনাদের 100 জনার 1 টাকা করে হলেও সহযোগিতার ফলে 100 টাকা আসবে, যে 100 টাকা দিয়ে এই মা একবেলা হলেও ভালোভাবে খাইতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বার শো করা আছে, আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে এই মায়ের একটু ভালো ব্যবস্থা করে দিতে পারেন। আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে আপনাদের অনুদান পাঠাতে পারেন, আমরা পৌঁছে দিব এই মায়ের কাছে। মা, আপনি বলেন তো আপনার কি কি প্রয়োজন? বাবা আমার তো কিছুই নাই বাবা, আমার চাল ডাল কিচ্ছু নাই। একটা পানি যে খাবো সেখানে একটা কলা ছিল, একটা তাও চুরি করে নিয়ে গেছে। ঘরের মধ্যে কাপড় থুই বেড়া ভাঙ্গা দিয়ে বাইকে নিয়ে যায়। আপনার এই নষ্ট কাপড়গুলো নিয়ে গিয়ে কি করবে বলেন তো? আল্লাহ জানে। আমাদের সমাজে কিছু এমন কিছু ছেলেপেলে আছে, কিশোর গ্যাং, তারপরে যারা মাদকাসক্তিতে আসক্ত, তারা দেখা যায় কি মনে করে যে নষ্ট একটা কাপড়ও হয়তো অনেক টাকা মূল্যের, সে চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে প্রয়োজন না হলেও সে সেটা ব্যবহার করে অন্য কাজে, হয়তোবা ফেলে দেয়। আমরা আসলে আমাদের মানবিক দিক থেকে কোনো কিছুই খেয়াল করতে পারি না। আমাদের এই যে দামি দামি অট্টালিকা বানানোর প্রতিযোগিতায় মেতে উঠেছি সবাই, আমরা সবাই মেতে উঠেছি কার থেকে কে ভালো খেতে পারবো, কার থেকে ভালোভাবে চলতে পারবো, অমুকে একটা ভালো গেঞ্জি পরছে আমাকে ভালো একটা টি শার্ট পরতে হবে। এই ধরনের ব্যস্ততায় পড়ে গিয়ে আমরা আসলে ভুলে গেছি আমাদের সমাজে কিছু অবহেলিত মানুষ আছে যারা জীবনযাপন করছে অন্যরকমভাবে। তাদের জীবনযাপন দেখলে আমাদের হয়তো খাবারটাও মুখে মুখে দিলেও গলা দিয়ে নামবে না, এতটা কষ্টে তারা আছে। আমি চাই আমার এই ক্যামেরার মাধ্যমে, আমার এই ভিডিওর মাধ্যমে সেই অসহায় অবহেলিত মানুষগুলোর চিত্র আপনাদের সামনে তুলে ধরতে এবং আপনাদের মানবিক বিবেক জাগ্রত করতে। আমি জানি না কয়জনের মানবিকভাবে বিবেকটা জাগ্রত হবে, তারপরে চেষ্টা করব আপনাদের সামনে প্রতিনিয়ত এইভাবে কথা বলার, এইভাবে চিত্রগুলো তুলে ধরার। মা, বলেন তো এখন বর্তমানে আপনার জরুরি কি কি প্রয়োজন? আমার জরুরি কি কমু আরে, নাই খাবার নাই কিছু, এভাবে আর কি চলিয়ে নিছে। সারাদিন থাকি অঙ্কে, ওই নাজল মাংসের দেয় তে খাই, না দিলে তো অঙ্কে পড়ে থাকি। এই যে শীত পড়েছে, আপনার কি এই কম্বল কাঁথা তারপরে থাকার মতো অন্য কিছু আছে? নাই বাবা, এই যে চিড়ে মিড়ে না করে মানুষের দেয় ওকে দিয়ে থাকি। আরেকটা বিশেষভাবে কথা বলতে চাই, সেইটা হচ্ছে শীত পড়েছে প্রচণ্ড। এই শীতের ভিতরে অনেকেই যারা অট্টালিকায় থাকে, যারা মধ্যবিত্ত আছে, যারা নিম্নবিত্ত আছে, তারা কিন্তু অন্যভাবে থাকতে পারে। তাদের হয়তো কাঁথা কম্বল লেপের ব্যবস্থা আছে, কিন্তু এই অসহায় মানুষগুলোর কিন্তু কোনো কাঁথা কম্বল লেপের ব্যবস্থা নাই। তারা থাকে কিভাবে? রাস্তায় রাস্তায় কিছু প্লাস্টিক কুড়িয়ে এনে সেগুলো পুড়িয়ে তার পাশে শুয়ে থাকে, যেন তার শরীরে একটু তাপ পায়, শীতটা যেন নিবারণ হয়। প্রিয় দর্শক, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের সহযোগিতায় পারে এই শীত থেকে, এই প্রচণ্ড কষ্ট থেকে তারা একটু হলেও স্বস্তি পেতে। আমি অনুরোধ করব আপনারা এই মায়ের পাশে এসে একটু হলেও দাঁড়ান। ঠিক না? চুলো যে ভাঙিয়ে থুয়ে গেছে বাবা, চুলাটাও ভাঙছে। ভাঙিয়ে থুয়ে আচ্ছা, আমরা একটু দেখাতে চাই যে ইনি যে ঘরে আছে, সেই ঘরে আসলে কিভাবে থাকে, আর এখানে যে তার খাওয়া দাওয়ার ব্যবস্থাগুলো বা রান্নাবান্নার ব্যবস্থাগুলো সেগুলো একটু দেখাতে চাচ্ছি। এই যে তার হাঁড়ি পাতিল যেগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার লবণের যে বয়েম, সেই লবণের বয়ামের ভিতর দেখেন ময়লার স্তূপ, মানে লবণের ভিতরে একটু দেখা যাচ্ছে রং, তারপরে ছাদ থেকে পড়া কিছু ময়লা এবং কিছু শুকনো মরিচ কুড়োনো। আর যে পাতিলটা আছে, এই পাতিলের যে ভাতগুলো হয়তো বা পানি দিয়ে রেখেছিলেন পান্তা করার জন্য, এগুলো দেখতে পাচ্ছেন একদম নষ্ট হয়ে গেছে। এই নষ্ট খাবারগুলো খেয়ে খেয়ে বেঁচে আছেন এই মা। আর আরেকটা বিষয় দেখাতে চাচ্ছি, এই যে হচ্ছে যে তরকারি রান্নার যে ভাণ্ডটা, এইটা কড়াই, এখানে কিন্তু কিচ্ছু নাই, এটা ছাতা পড়ে গেছে, হয়তোবা অনেক দিন হলোই এখানে রান্না হয় না। মানুষ যেভাবে দিচ্ছে ঠিক ততটুকুই সেইভাবে খাচ্ছেন তিনি। আর এমনিতে দেখতে পাচ্ছেন যে এগুলো ইঁদুর গর্ত করেছে। ইঁদুর কিন্তু আমরা জানি ধানের জমিতে, বিভিন্ন ফসলি জমিতে, আবাদি জমির পাশে তারা গর্ত করে, কিন্তু এই মায়ের যে থাকার জায়গাগুলো আছে এখানে কিন্তু গর্ত করে এমন অবস্থা করেছে যে এখানে থাকার কোনো পরিস্থিতিই নাই।
মানুষ থাকতে গেলে একটা পরিবেশ লাগে। আমরা সবাই চেষ্টা করি আমাদের মন মতো বাড়ি বানানোর, গাড়ি বানানোর, বেড বানানোর জন্য, কিন্তু এই যে অবহেলিত মানুষরা আছে, তাদের কোনো বিছানার ব্যবস্থা নাই, তাদের কোনো থাকার ব্যবস্থা নাই। এই যে আপনি যে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হয়তো বা তোষক ছিল থাকার, এটাও নষ্ট হয়ে গিয়েছে। একটা হয়তো ভাঙা খাট ছিল, সেটাও নষ্ট হয়ে গিয়েছে। আর এই যে এগুলো গর্ত করেছে, এগুলো কিন্তু সাপের উপদ্রব অনেকটাই হয়ে যায়, কারণ ইনি আছে একটা ব্রিজের নিচে। এখানে আমি জানি না কিভাবে ইনি আছেন। আপনারা যদি সরাসরি কখনো এসে দেখেন, গাইবান্ধা জেলার বড় ব্রিজের নিচে, পুরান বাজারের পাশেই বড় ব্রিজের নিচে ইনি থাকেন। আপনারা এসে সরাসরি দেখে যেতে পারেন। এই যে ব্রিজের যে পিলার দেখা যাচ্ছে, আর এখানে পড়ে আছে কিছু ময়লা কাপড় চোপড়, যেগুলো হয়তো বিভিন্ন জায়গা থেকে কুড়িয়েছিলেন, বা প্লাস্টিক, সেগুলো এখানে কিন্তু পড়ে আছে। প্রিয় প্রিয় দর্শক,